সব প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। প্রচার প্রচারণায় উৎসবের আমেজ নজর কাড়লেও আচরণবিধি লঙ্ঘন নিয়ে এখনো অভিযোগ আছে কোনো কোনো প্রার্থীর। নিরাপত্তার শঙ্কাও আছে কারো কারো। তবে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর প্রশাসন। সব শঙ্কা কাটিয়ে প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার মধ্যরাতে শেষ হয় প্রার্থীদের প্রচারণা। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ স্বাভাবিক থাকলেও প্রার্থীদের আছে অভিযোগ, অনুযোগ, ভর করেছে শঙ্কাও। তবে সবকিছু ছাপিয়ে সুষ্ঠু ভোটের প্রত্যাশা সবার। বহিরাগত মানুষ এখনো ক্যাম্পাসে প্রবেশ করছে এবং আমরা অনেক দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করা শুরু করেছেন এবং বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে যাচ্ছেন। সামনে নির্বাচনী প্রচারণার পুরোটা সময় জুড়ে ব্যাপকভাবে আচরণবিধি লঙ্ঘন হয়েছে। যারা সাবেক ছাত্র হয়ে গেছেন, যারা ভোটার না কিন্তু আমাদের হলে হলে অবস্থান করছেন, এই বিষয়ে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার জানাচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করে গড়ে তুলতে চায়, তাদের হাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আগামী 11 তারিখ খেলা। যে প্যানেলই জয়লাভ করুক না কেন, আমরা তাদেরকে একসাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ব। জাকসুর 25টি পদের বিপরীতে প্রার্থী 179 জন, যেখানে ভিপি পদে লড়ছে 9 এবং জিএস পদে 8 জন। ভোটার অন্তত 11,900। সব প্যানেলগুলোর মধ্যে কিংবা সব দলগুলোর মধ্যে যথেষ্ট সহাবস্থান আছে এবং কোনো ঝামেলা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। প্রশাসন আরো বেশি সতর্ক থাকবে যে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। সুস্থ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি আমরা আশা করছি। ভোটের সব আয়োজন সম্পন্ন। এখন শুধুই অপেক্ষা। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত 21টি হলের 224টি বুথে চলবে একটানা ভোট গ্রহণ। সার্বিক বিবেচনায় নিজস্ব নিরাপত্তা কর্মীর পাশাপাশি মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য। আমাদের যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটিগুলোকে শুধরে নিয়ে আমরা জাকসু নির্বাচনকে সকলের কাছে যাতে গ্রহণযোগ্য হয় সেই পর্যায়ে নিয়ে আসবো। 1000 থেকে 1200 পুলিশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুলিশ বাহিনীর শ্রদ্ধেয় সদস্যগণ এখানে নিয়োজিত হবেন এবং সিভিল পোশাকে অনেকজন থাকবেন, যারা আমাদের নির্বাচনী কার্য পর্যবেক্ষণ এবং আমাদেরকে সহযোগিতা করবেন। এদিকে জাকসুর আগামীর নেতৃত্বকে বরণেও চলছে প্রস্তুতি। সংস্কার সহ ধুয়ে মুছে প্রস্তুত করা হচ্ছে জাকসু ভবন। ডিবিসি নিউজ ডেস্ক। কাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়ের আহমেদ। জোবায়ের, ভোটের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সহ ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি ঈশিতা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু রাত পোহালেই আগামীকাল দীর্ঘ প্রতীক্ষিত কিন্তু জাকসু নির্বাচন। আগামীকাল কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত 21টি হল কেন্দ্রে একযোগে চলবে ভোট গ্রহণ। তো এই শেষ মুহূর্তে এসে কিন্তু যদি নিরাপত্তার কথা বলি, বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু নানামুখী নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে প্রায় 1500 পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হচ্ছে। আমরা ডেরি গেটে দেখতে পেয়েছি ইতিমধ্যে পুলিশ সদস্য মোতায়েন হয়েছেন এবং একই সাথে কিন্তু 5 প্লাটুন বিজিবি এবং 7 প্লাটুন কিন্তু আনসার সদস্য কিন্তু মোতায়েন করার কথা রয়েছে আগামীকাল। একই সাথে যদি নিরাপত্তার কথা বলি, যে বিশ্ববিদ্যালয়ে আজকে কিন্তু সকাল থেকেই আসলে বহিরাগতদের ক্যাম্পাসে অবস্থান না করার জন্য মাইকিং করা হয়েছে এবং একই সাথে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে 80টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের কিন্তু আবাসিক হলগুলোতে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের কিন্তু আজকে রাতের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। এবং আমরা যদি আরো বলি যে বিশ্ববিদ্যালয়ের কিন্তু অভ্যন্তরে প্রতিটা দোকানপাট কিন্তু বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে কোনো রকমের স্টিকার বিহীন কিন্তু গাড়িটা চলবে না এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কিন্তু আসলে এটাও জানিয়েছে আমাদেরকে যে আগামীকাল ভোট গ্রহণ উপলক্ষে এবং ভোটের ফলাফল প্রতি ঘন্টায় ভোটের ফলাফল আসলে আপডেট জানানোর জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে কিন্তু মনিটর স্থাপন করার কথা বলেছে তারা, বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই মুহূর্তে জাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসবের আমেজ চলছে এবং একই সাথে সবাই আশাবাদী কালকে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। জাকসু নির্বাচন নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। জোবায়ের, আপনাকে ধন্যবাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বাজিমাত করেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। তাদের সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি ছাত্রদল বা অন্য কোনো প্যানেলের প্রার্থী। বিশ্লেষকরা বলছেন, ডাকসু নির্বাচনে শিবিরকে জেতাতে মরিয়া ছিল জামাত। এ লক্ষ্যে অনেক রসদ জুগিয়েছে দলটি। জুলাই আন্দোলনে গড়ে ওঠা অনেক গুপ্ত সেল ছাত্র শিবিরের পক্ষে ফলপ্রসূ ভূমিকা রেখেছে বলেও মনে করেন তারা। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় জাতীয় নির্বাচনের আগে বড় চাঞ্চল্যের সৃষ্টি করেছে ডাকসু নির্বাচন। সব পূর্বানুমানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভাবনীয় চমকের জন্ম দিল ছাত্র শিবির। ভিপি, জিএস, এজিএস সহ ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয় পেয়েছে সংগঠনটি। ভরাডুবি হয়েছে বড় সংগঠন হিসেবে খ্যাত ছাত্র দলের। শিবিরের নির্বাচিতদের সঙ্গে ছাত্রদলের প্রার্থীদের ভোটের ব্যবধানও ছিল বিশাল। নবনির্বাচিত ভিপি সাদেক কায়েম যেখানে পেয়েছেন ১৪,০০০-এর বেশি ভোট, সেখানে তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র ৫,৭০৮ ভোট। জিএস, এজিএস সহ অন্যান্য পদেও দ্বিগুণেরও বেশি ভোটে জয়ী শিবিরের প্রার্থীরা। বিশ্লেষকরা বলছেন, ডাকসু নির্বাচনে অনেক রসদ জুগিয়েছে জামায়াত। তাদের ছাত্রদের জেতাতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল দলটি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে কখনো ক্ষমতায় না থাকায় শিবিরের আমলনামাও ছিল না। আমি বলছি না যে কারচুপি হয় নাই, আমার কথা হলো কারচুপির মাত্রাটা কত কোন লেভেলে সেটার উপরে ডিপেন্ড করবে যে একটা নির্বাচনটা কেমন হলো। কারচুপিটা যদি লেস দেন 1% হয় তাহলে কি আপনি এই নির্বাচনকে অ্যাকসেপ্ট করবেন না? আমি এটাকে স্বাভাবিকভাবেই দেখছি যে এটা তাদের পরিকল্পিত জয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, জুলাই আন্দোলনে গড়ে ওঠা গুপ্ত সেলগুলো ছাত্র শিবিরের পক্ষে কার্যকর ভূমিকা রেখেছে। এটা তিনটা স্তর, কিন্তু একটা হলো ক্যাম্পেইন টাইম, একটা হলো ভোটিং টাইম, আর একটা কিন্তু হলো আপনার ভোট গণনার টাইম। দুইটা টাইম কিন্তু আপনি একরকম দেখছেন, আবার আরেকটা টাইম কিন্তু আপনি আরেকরকম দেখছেন। সুতরাং ওই টাইমটাতে যদি কোনো দুর্বলতা থাকে সেটা অচিরেই আপনি জেনে ফেলবেন, তখন আমরা সেভাবে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিব। আর যদি ওই টাইমটাও ঠিক থাকে তাহলে তো সফলভাবেই হয়েছে বলতে হবে। তাদের মতে এখনো ছাত্রদল অনেক কিছু রপ্ত করতে পারেনি, তাই বারবার হোঁচট খাচ্ছে জুলাইওয়ালাদের কাছে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনের ভূমিধস বিজয়কে জুলাই প্রজন্মের বিজয় বলে মন্তব্য করেছেন শিবির সমর্থিত প্যানেলের বিজয়ীরা। তারা বলছেন, শিক্ষার্থীরা তাদের উপর যে বিশ্বাস রেখেছেন সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করবেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধর্ম, বর্ণ এবং মত ও পথের শিক্ষার্থীদের নিয়ে একসাথে চলার প্রতিশ্রুতিও জানান বিজয়ীরা। আল মিনহাজ, আব্দুল্লাহ আল মিনহাজ, ৭,০৩৮ ভোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রতীক্ষার রাত পোহানো সকালে ফলাফল ঘোষণায় শিবির সমর্থিত প্রার্থীদের ভূমিধস বিজয়ের পর সমর্থকদের উচ্ছ্বাস আর করতালিতে প্রকম্পিত হয়ে ওঠে হলরুম। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয়ী ভিপি আবু সাদিক কায়েম এবং জিএস এস এম ফরহাদকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান তাদের সমর্থকেরা। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ীরা তাদের বিজয়কে জুলাই প্রজন্মের বিজয় বলে অভিহিত করেন। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। এটি কোনো শিবিরের বিজয় নয়, এটি কোনো সাদিক কায়েম কিংবা ফরহাদের বিজয় নয়, এটি মূলত শিক্ষার্থীদের বিজয়। আমরাও আজকে থেকে, এখন থেকে আমরা সকল শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে, প্রত্যেকটা শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা বোন হয়ে কাজ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল মত ও পথের শিক্ষার্থীদের নিয়ে একসাথে চলার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন বিজয়ীরা। আমরা 12 মাসে 36টা সংস্কারের একদম মাসভিত্তিক সংস্কার হাতে নিয়েছি। আমরা চেষ্টা করব প্রত্যেকটা সংস্কার নিতে। আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা একটা গবেষণাধর্মী, একটা আন্তর্জাতিক মানের একটা বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই। সাইল কর্নার স্থাপন করা, আর কমন রুম, ক্যাফেটেরিয়া, সব জায়গায় সুপেয় পানির ফিল্টার স্থাপন করা। এ সময় শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন, এ বিজয় তখনই পরিপূর্ণ হবে যখন শিক্ষার্থীদের দেয়া অঙ্গীকারগুলো নবনির্বাচিতরা পূরণ করতে পারবে। যদি আমরা আমাদের যে অঙ্গীকারগুলো করেছি, আমরা যে প্রতিজ্ঞাগুলো শিক্ষার্থীদের কাছে দিয়েছি, তাদের যে চাহিদাগুলো আমাদের প্যানেলের ভাইরা শুনেছেন, তো এই চাহিদাগুলো এবং এই প্রতিজ্ঞাগুলো ইশতেহার যখন বাস্তবায়িত হবে তখনই আমাদের এই বিজয়টা পূর্ণতা লাভ করবে। দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন।
বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে কিছুটা ত্রুটি বিচ্যুতি থাকলেও বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি বলছেন, সহনশীলতা, সহমর্মিতার মধ্য দিয়েই চলবে রাজনৈতিক চর্চা। আরেক নেতা মির্জা আব্বাসের দাবি, আওয়ামী লীগের সাথে আতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে গেছে জামাত। আর ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলছেন, গুপ্ত রাজনীতি করে কঠিনভাবে সংগঠিত হওয়ায় ছাত্র শিবিরের এই জয়। জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন প্রেক্ষাপটে এবার ডাকসু নির্বাচনে অভাবনীয় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। বিএনপি বলছে, এই নির্বাচনে কিছুটা ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তবে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছে দলটি। এমনটা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এমন ছাত্র রাজনীতি তারা চান না যারা ফ্যাসিবাদ তৈরি করে। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে। আমি আজকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিন্তু পত্রিকায় দুই একটি পত্রিকায় দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে। চট্টগ্রামে এক অনুষ্ঠানে মির্জা আব্বাস দাবি করেন, ডাকসুতে আওয়ামী লীগের সাথে আতাত হয়েছে জামায়াতের। এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে। এই নির্বাচনেও ভারতে বসে বসে তারা ইনস্ট্রাকশন দিয়েছে জামাতকে ভোট দিতে হবে, অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোনো সমস্যা থাকে না জামাত ইসলামের। ডাকসু নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপির আরেক নেতা সেলিমা রহমান। তার মতে, এই নির্বাচন বিএনপির জন্য একটি সতর্ক সংকেত। এটা আমাদেরকে একটা সংকেত দিল, যে সংকেতটা হলো আমরা সাবধান হয়ে গেলাম, আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। বুঝতে সহজ হলো কারা এবং কিসের জন্য, কে এই দেশকে ধ্বংস করার জন্য কারা এখনো খেলা খেলছে। তবে ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গুপ্ত রাজনীতি করে কঠিনভাবে সংগঠিত হয়েছে ছাত্র শিবির, যার প্রতিফলন ঘটেছে ডাকসু নির্বাচনে। এদেরকে এখনকার শিক্ষার্থীরা পছন্দ করেছে, জেনজিকে বোঝা মুশকিল। শিবির ছিল সেটা আবার গুপ্তভাবে ছাত্রদের মধ্যে ঢুকে, ওইখানে থেকে কি তারা ছাত্রদের মন জয় করতে পেরেছে, এ বহুত বড় প্রশ্নটা ভিতরে না থাকলে তো বলা যাবে না। বাম দলগুলোর কেউ কেউ বলছেন, উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন ইতিবাচক, তবে তা জাতীয় নির্বাচনের সাথে মেলানো যাবে না। গতকালকে নির্বাচনের মধ্যে একটা বিপরীত দিকে আসলে যাত্রা শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চিন্তা চেতনাকে লালন করে, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা অবস্থান নিশ্চয়ই হয়তো আমরা অনেকেই দেখতে চাইনি, কিন্তু এটা ছাত্ররা আবার তারা একটা বিপুল সংখ্যক তার পক্ষে তারা রায় দিয়েছে। সুসংগঠিত হতে না পারা ডাকসু নির্বাচনে ছাত্র দলের হারের কারণ বলেও মনে করেন তারা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। বাগেরহাটে 4টি আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে 48 ঘন্টার সর্বাত্মক হরতাল চলছে বুধবার সকাল থেকে। এদিকে ফরিদপুর 4 আসন পুনর্নির্ধারণের প্রতিবাদে দিনভর মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। হরতালের কারণে সকাল থেকে বাগেরহাট শহর ও বিভিন্ন উপজেলার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া দূরপাল্লার 18টি রুটে যান চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে 11 ঘন্টা পর ঢাকা খুলনা বরিশাল মহাসড়কের অবরোধ প্রত্যাহার করা হয়। তবে বৃহস্পতিবার সকাল থেকে ফের অবরোধের ঘোষণা দেওয়া হয়। ট্রাম্পের শুল্ক যুদ্ধে খানিকটা সুবিধাজনক অবস্থায় থাকলেও তা এখনও কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। রপ্তানিকারকরা বলছেন, দেশটির বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কায় ক্রয়াদেশ কমিয়ে দিয়েছে ব্র্যান্ড বায়াররা। সেই সঙ্গে প্রতিযোগী দেশগুলোর ক্রয়াদেশ বাংলাদেশে আসার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা নিয়েও সংশয়ে আছেন উদ্যোক্তারা। তাদের শঙ্কা, ব্যাংকের ঋণ জটিলতা, জ্বালানি সংকট, বন্দরের ধীরগতি আর রাজস্ব বোর্ডের হয়রানিতে হাতছাড়া হতে পারে সে সম্ভাবনাও। 2024-25 অর্থবছরে 4,828 কোটি বা 48.28 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যার মধ্যে 39.34 বিলিয়ন ডলারই এসেছে তৈরি পোশাক খাত থেকে। এ খাতে বড় অঙ্কের রপ্তানি আয়ের সিংহভাগই এসেছে যুক্তরাষ্ট্র থেকে। একক বাজার হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক যুদ্ধে বাংলাদেশের সুবিধাজনক অবস্থা ব্যবসায়ীদের মধ্যে খানিকটা আশা জাগালেও বাস্তবে এর কোনো সুবিধাই এখনো নিতে পারেনি রপ্তানিকারকরা। কি পরিমাণ তাদের এক্সট্রা মানি লাগবে এই ডিউটিটা পে করে গুডসগুলো নিতে,
সেই জন্য কিন্তু তারা ভেরি কনসার্ন। তারা এখন গার্মেন্টসের দাম বাড়াবে কিনা সেটা নিয়ে তারা এখনো কনফিউজ স্টেটে আছে। তারা কোনো পার্টিকুলার ডিসিশন এই পর্যন্ত কিন্তু তারা নেয় নাই, কেউ নিতে পারে নাই, কারণ মার্কেটে সমস্ত ইউএস মার্কেটে একটি ইনফ্লেশনারি প্রেশার আছে। উদ্যোক্তারা বলছেন শুল্ক প্রশ্নে বাংলাদেশ প্রতিযোগীদের তুলনায় এগিয়ে থাকলেও অন্য দেশের ক্রয় আদেশ এদেশে আসার বিষয়েও আছে সংশয়। 400 কোম্পানির একটা লিস্ট আছে, বড় বড় কোম্পানি, বিগ কোম্পানি, টপ লিডার্স, যারা আমাদের সেক্টরের লিডার্স, তারা ইজ ইন সিরিয়াস ব্যাংকিং ট্রাবল। কিছু রিফাইন্যান্স করা হচ্ছে 1% ডাউন পেমেন্ট দিয়ে, প্রায় 200 কোম্পানি এবং টপ নচ কোম্পানিগুলোকে রিফাইন্যান্স করতে হচ্ছে। শুধু ব্যাংক ঋণের জটিলতায় নয়, মার্কিন শুল্কের সুবিধা নেয়ার ক্ষেত্রে জ্বালানির অনিশ্চয়তা, বন্দরের ধীরগতি ও সরকারি সংস্থাগুলোও বড় বাধা। আমেরিকার অর্ডারগুলো যদি আসে বা অন্যান্য দেশের অর্ডারগুলো যদি বাড়ে, তাহলে সেটাতে যোগান দেওয়ার জন্য আমাদের যে পরিমাণ একটি গ্যাসের যে আমাদের সাপ্লাই চেইনে থাকতে হবে, সেইটা আমার মনে হয় যে একটু চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হতে পারি। উদ্যোক্তারা বলছেন সরকার অভ্যন্তরীণ সংকটগুলো দ্রুত সমাধান করতে পারলে যুক্তরাষ্ট্রের বাজারে মূল্যস্ফীতির সংকট থাকার পরও বাংলাদেশি পোশাকের রপ্তানি আয় $7.5 বিলিয়ন থেকে আরও কয়েক বিলিয়ন ডলার বাড়ানো সম্ভব। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের নবীনগরে 2 যুবককে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। বুধবার ভোর রাতে 16 নম্বর হাক্কাপাড়া ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রথমে এক যুবককে পাশের গলি থেকে ধরে আনছেন কয়েকজন। মূল সড়কে আনার পর তাকে এলোপাথারি পেটানো হয়। এর কয়েক মিনিট পর আরও একজনকে পেটায় স্থানীয়রা। এ সময় গুরুতর আহত হয় আরও 2 জন। প্রত্যক্ষদর্শীরা বলছেন ছিনতাইয়ে অতিষ্ঠ তারা। তবে নিহতদের পরিবারের দাবি তারা ছিনতাইকারী নয়, অটো চালক। পূর্ব শত্রুতার জেরেই এমন হত্যাকাণ্ড। ঘটনার বিচার চেয়েছেন তারা। গার্মেন্টস ছুটি এলে মোবাইল ছিনতাই করে নিয়ে যাবো, এই চাপাটি দিয়ে কোপ মারবো। আবার সময় এনে খারাই তো লোকজনের ভিতরে কোপ টোপ দিয়ে মনে করেন টাকা পয়সা লইয়া যাইতে। অনেক ছিনতাই না আইন দিয়ে আমরা কি করবো? আইনের সামনে আমার বাইরে 2 জন লোক মারা লাইলো, তাহলে আইন তো কোনো দরকার, আমরা আইন মানি না। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের 3 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া জেলা সদরে পানিতে পড়ে মারা গেছে আরেক শিশু। এমন ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। দুপুরের খাবার খেয়ে বাড়ির পাশের উঠানে খেলছিল হবিগঞ্জের নবীগঞ্জের করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের 4 বছরের শিশু শ্রাবণ, 7 বছরের শুভ এবং তাদের ফুফাতো বোন 5 বছরের রহনা। তবে হঠাৎই উধাও হয়ে যায় তারা। চারদিকে খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে নামেন পরিবারের সদস্যরা। একে একে 3 শিশুকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 3টি বাচ্চা ডেড বডি নিয়ে আমাদের কাছে আসে। আমরা ওদের গার্ডিয়ানের কাছ থেকে হিস্ট্রি নিয়ে জানতে পারি যে ওরা পানিতে ডুবে মারা গেছে। এই ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। 3টা বাচ্চা তারা তুলতে হবে পানিতে, ওই অবস্থায় আমি ওই তারার সাথে লইয়া হসপিটাল ফোন পাইছি। আসলে এটা খুবই দুঃখজনক, এটা মাইনা নেওয়ার মতো না। আসলে সন্তানদেরকে, প্রত্যেকেরই সন্তানদের একটু দেখে শুনে রাখার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম। 3টা শিশু পানিতে ডুবে মারা গেছে। তাদের লোকজন মৃতদেহ নিতে চাচ্ছে, আপনারা আসেন, তো আমরা অফিসে পাঠাইছি। এর আগে দুপুরে হবিগঞ্জ সদরের রিচি ইউনিয়নের দুর্লভপুর গ্রামে পুকুরের পানিতে পড়ে যায় মঈন নামের এক শিশু। পরে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ডিবিসি নিউজ ডেস্ক। তুচ্ছ ঘটনার জেরে নরসিংদীর শিবপুরে 2 ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচার পরিবার। বুধবার সন্ধ্যায় শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাবো গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় বিকেলে একটি টিউবওয়েলের পানি নিষ্কাশন ব্যবস্থাপনা নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এর জেরে সন্ধ্যায় 2 পক্ষের বাকবিতণ্ডার সময় দেশীয় অস্ত্র নিয়ে সোহাগড় রানার উপর হামলা চালায় তাদের চাচা ও চাচাতো ভাইরা। আহত অবস্থায় 2 ভাইকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শিবপুর থানার ওসি জানায় তদন্ত করে আইনি পদক্ষেপ নেবে পুলিশ।
ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 10, দিনাজপুর 5-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। জামাতের সঙ্গে পেরে ওঠা মানে অনেক ডিস্টেন্সের মধ্যে আমি ইনশাআল্লাহ একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো এই আসনে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমি দীর্ঘদিন কাজ করেছি। যে মানুষটা মানুষের সঙ্গে মিশতে পারে, যে মানুষটা মানুষের উপকারে আসতে পারে, সেই মানুষটারই কিন্তু প্রাপ্য আমার মনে হয়। ব্যক্তি এবং দলীয় দুটোই কাজ করবে। জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিয়ে আসে, আমি যদি এখানকার এমপি হতে পারি তো আমি অবশ্যই আশা করব আমাদের রাস্তাঘাটটা আগে প্রাধান্য দেওয়া। জামাত এবং বিএনপির প্রতিষ্ঠা হয়েছে, দীর্ঘ একটা রাজনৈতিক পটভূমি তাদের রয়েছে এবং আমাদের 1 বছরও পূর্তি হয়নি। জামাতের যারা রয়েছে তারাও মাঠে ঘাটে কাজ করছে, জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করছে। বিএনপির যারা রয়েছে তারাও কিন্তু অনেক বড় একটি সংগঠন, তাদের অনেকগুলো অঙ্গ সংগঠন রয়েছে। তাদেরকে মোকাবেলা করতে আমাদের অনেকটা বেগ পেতে হচ্ছে। আমরা ইসলাম নিয়ে কাজ করতে চাই। যেমন আমরা মিডিয়াতে ইদানিং জানতেছি যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে 65,000 গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। এনারাই বড় হবে, এনারাই রাষ্ট্র চালাবে। এই জন্য আমাদের দাবি, আমি যদি সংসদে যেতে পারি তাহলে আমি এটা উত্থাপন করব যে না, গানের 65,000 না, বরং 1 লক্ষ শিক্ষক প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ইসলামী শিক্ষক দেওয়া দরকার। জামাত বিএনপি পুরনো দল, তাদের পলিটিক্স, তাদের রাজনীতি আমরা দেখছি। এখন নতুনভাবে জনগণ ভাবতে চাচ্ছে, সে জায়গা থেকে আমাদের রাজপথে আসা, জনগণের অধিকার আদায়ে লড়াই করা। আমরা মনে করি সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য গণ অধিকার পরিষদ যে পথ চলা শুরু করছে, সে পথ চলার মধ্যে দিয়ে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছতে পারবো, মানুষ আমাদের পাশে থাকবে। বৃহৎ দল হলো বিএনপি। আমরা আশাবাদী যে এই দলের সঙ্গে জামাত যেহেতু আমাদের সঙ্গে গত টার্মে আমাদের সঙ্গে ছিল, ওরা আমাদের ছত্রছায়া নিয়ে ওরা দল আমাদের সঙ্গে করে রাজনীতি করেছে। আমাদের বিশ্বাস জনগণ জানে এবং এই জন্য আমাদের বিশ্বাস যে উনি এই বিএনপির লোকজনকে ভোট দিবে বলে এই এলাকার লোকে আমার বিশ্বাস। বাংলাদেশের জামাত ইসলামী পার্বতীপুর উপজেলায় এককভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। তারপরে দীর্ঘদিন জোট প্রায় অকেজো। আমরা এই দীর্ঘ সময়ে আমাদের সকল রাজনৈতিক কার্যক্রম ক্ষুদ্র ক্ষুদ্র আকারে হলেও জনগণের কাছে গিয়েছি। আমরা ক্ষমতায় গেলে নারীরা কিভাবে থাকবে, সুতরাং এটা জাতীয় সমস্যা। অবশ্যই জাতীয় নেতৃবৃন্দ এ ব্যাপারে যা দিক নির্দেশনা দেবে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিক্ষোভ থামিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন নেপালের সেনা প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করা ও জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা সবার দায়িত্ব। এদিকে নিজের পদত্যাগের বিষয়টি অস্বীকার করেছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পারেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা জারি ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে জেনজিদের আন্দোলনের জেরে মাত্র 2 দিনেই বেসামাল হয়ে পড়ে নেপালের পরিস্থিতি। তুমুল সহিংস বিক্ষোভের ফলে পদত্যাগ করে দেশত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। কেবল প্রধানমন্ত্রী নয়, অন্যান্য কয়েকজন মন্ত্রীর বাড়িসহ রাজনীতিকদের বাসভবন ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। আগুন ধরিয়ে দেয়া হয় নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাসভবনও। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার স্ত্রী রাজলক্ষ্মী চিত্রকরের। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনে নেপাল এক অনিশ্চয়তার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এখন স্পষ্ট হয়নি কে হবেন অলির স্থলাভিষিক্ত কিংবা আদৌ গড়ে উঠবে কিনা নতুন কোনো শাসন কাঠামো। এমন পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেশটির সেনাপ্রধান। নেপালকে ইতিহাস দেখি নাই। বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করা ও জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা সবার দায়িত্ব। সহিংসতা নয়, বরং শান্তিপূর্ণ পদক্ষেপের মাধ্যমে এই পরিস্থিতি থেকে বের হতে পারব। প্রতিবাদের পরিকল্পনা বাতিল করে আলোচনায় আসুন। নেপালি সেনা প্রতিবদ্ধ তথ্য। এ সময় আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান তিনি। এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক পদক্ষেপ নিয়েছেন দেশটির সেনাবাহিনী। দেশটির সব সরকারি ভবন এখন তাদের নিয়ন্ত্রণে। বিক্ষোভকারীরা ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর দখলের চেষ্টা করলে তাদের প্রতিহত করে সেনা সদস্যরা। ফ্লাইট বন্ধ থাকায় আটকা পড়েছেন অনেকেই।
এদিকে নেপালের সহিংস ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভোলকার তুর্ক। একই সাথে বিক্ষোভকারীদের মৃত্যুর সঠিক তদন্তের আহ্বান জানান তিনি। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।